আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৪। শ্বাস পুড়ে নিচের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি ছি মেঘ, ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের ওপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে ১০ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতে রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম। কেমন আছো বেবি? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠাস ঠুস বন্ধ হয়ে যায়। মেঘ রাগ স্নিগ্ধ স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলল, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? এই যে একটা জিনিস মিস করছিস। কি মিস করেছি? বলে ফেলো বান্ধবী। এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি? আজব। আরো বেশি বল। আরে বেবি, বলো তুমি। কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে। ততদিন সহ্য হবে না। বলে ফেলো প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথায় বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি। হেসে উড়িয়ে দিয়ে বলে, এখন বল, এরপর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়ে ব্যবহারের জন্য দিনে ১০০ বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন? তুই কি ঘুমে থেকে স্বপ্ন দেখছিস নাকি? মেঘ উৎফুল্ল মেজাজে আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছে বিদেশ থেকে, উনিই নিয়ে আসছে আমার জন্য। বন্যা, তাই বল, না হলে তোর যে ভাই, সে তোরে এই জীবনে ফোন কিনে দিত না। তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেল। ওয়েট, এই আবির ভাইকে যে তোরে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না। শোন, তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকালে আবির ভাইকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, তাড়ানোর স্টাইল, লোক আর অগোছালো চোখ দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটাকে তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই সেই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটি এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে কথাটি ১০০% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার এক কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ, বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা বলা শুরু করলো,
এসব কোনো বিষয় না বেবি, এসেছিস তো, আহামরি সুদর্শন লাগছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসে, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলে এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই সেই ছেলের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির, রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রেগে ফোঁস ফোঁস করে কল কেটে দিয়েছে মেঘ। আর ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যা হাসির কারণটা খুব স্বাভাবিক। মেঘ বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, এরপর গার্লস কলেজ। আহারে জীবন ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজ সামনেই, বাসার গাড়ি থাক, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2 থেকে 3টে বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না, ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদ, নাচ গান গাওয়া, এমনকি মেহেদি দিতেও পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে, এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল? কয়েকবার বন্যা কল ব্যাক করেছে, কিন্তু নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে? জীবন যেখানে যেমন, তো মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখ রাখে তানভীর। কথায় আছে, সঙ্গদোষের লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সব সময় বন্যার পেছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরো 2 জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আরেকজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকেই প্রোটেক্ট করে যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভেঙে আদির ডাকে নিচে আদির আব্বু আর মেঘের আব্বু বসে আছে। আবির বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তাৎক্ষণিক রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে
তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখ মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা। চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমত্ত চেয়ে রয় সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভরে ভারী হয় আবিরের। কালো জামা পরিহিত ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদমস্তক দেখল একবার। কালো জামাতে যেন অপশরীর ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবির চোখের দিকে বিস্ময়ভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখ মুখ ছিটানো পানির ঝাপটা এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা শার্টটি অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্ধ মূর্তি ধারণ করে সবেগে হাঁটা দিয়ে সিঁড়ির দিকে। পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠ ডাক শুনে থমকে দাঁড়ায় আবিরের সব। তবে পিছন তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ। ভেতর ভয়ে আঁতকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছে 2 ভাই। বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে 2 পা সামনে এগিয়ে বারান্দার সাইবে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে 2 হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশহীনভাবে উত্তর দেন আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল, তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এইবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করলেন। হ্যাঁ জানি। 20-30 বছর আগে কি ঘটেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানেই হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তবে সেটা 7 সমুদ্র দিয়ে হলেও
আসবেই, সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু, এই ব্যাপারটা আমি নিজের মনের কথা শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই, মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলে। ততক্ষণ বাড়ির মহিলা রান্নাঘর থাকলেও এইবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে আসলেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনেনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করল মেঘ। আবির, আব্বু চাচ্চু, আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজ একটা কোম্পানি শুরু করব। তোমার অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান, আলী আকবর খান দুইজনই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসা ধরবে। দেশে পা দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগেই আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানি সিইও হবে। আগামীকাল শুক্রবার, অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। এরপর তুমি যদি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হতে পারো তবে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার মতো নিজ কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই। শনিবারেই অফিসে যাব আমি একাই সব দিক সামলাতে পারবো।
তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো আমি আমার মতো করে কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2টা অফিসের কাজ শেষ করে আমি রাত 12টা বা 2টায় বাসায় ফিরব। এমনকি নাও ফিরতে পারি, এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদম এ কথাগুলো বলে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে নিজ রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িটাতে। সোফায় বসে আছেন মুজাম্মেল খান, পাশেই দাঁড়িয়ে আছে তিনজা। একজন আরেকজনের দিকে তাকিয়ে বোঝাতে চাইছে আবিরের প্রতি তাদের বিশ্বাস আছে, কিন্তু সমস্যা বাইরের পৃথিবীকে সামলাতে গিয়ে ছেলেটা না নিজেরই অযত্ন করে বসে। এটা তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করেছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টেক্কা দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে টেক্কা দিচ্ছে, যেমন বাবা তার তেমন ছেলে। মেঘের ভেবেই হাসি পাচ্ছে। হঠাৎ করেই হাসি গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেঘটার। আর ফিসফিসিয়ে বলা শুরু করলো, নিজে তো বড় হিটলার, সাথে আমার ভাইকেও গুন্ডা বানানোর কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এতদিন ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আরেকজন আবির্ভাব হলো। কপালটা খারাপ আমার, এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই। তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকে যায়। হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে মেঘ, এই ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে আসে। আবির ভাই বিদেশে যাওয়ায় কোনো চিন্তাই ছিল না, কিন্তু পাশের রুমে উঠল তানভীর। সিঁড়িতে উঠতেই তানভীরের রুম কে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ তার দরজাটাও লাগায় না। মেঘ দৌড়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আর এক পাশে তানভীর ভাইয়ের রুম। তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিক করা হচ্ছে, আর কিছুদিন পর মিম ওই ঘরে উঠবে। কিন্তু ভাইয়ের রুম ডিঙিয়ে মিমের রুমে যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেছে। আবির এখনো বাড়ি ফিরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষায় আছে ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগো না প্লিজ, আমি নিজের মতো খেয়ে নেব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসাই উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলল। নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচা আর ভাইয়ের সামনে সে ভেজা বেড়াল। এতদিন যত কাজই থাকুক, ছেলে 8-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে ভাত খেত। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার।